আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ডেইলি জব নিউজ অ্যান্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার এ টু জেড মানে কমপ্লিটলি একটি সাজেশন অথবা গাইডলাইন যেটাকে বলেন আপনারা। তো এই 100% গাইডলাইন বা সাজেশনমূলক একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করি আপনাদের 100% কাজে দিবে আজকের এই ভিডিও। আপনি যদি ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার একজন প্রার্থী হয়ে থাকেন বা চাকরি প্রার্থী হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। অবশ্যই আপনি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আশা করি আপনার এই চাকরির প্রস্তুতি নেওয়ার ধরনটাই পাল্টে যাবে এবং ইনশাল্লাহ আপনার চাকরিটা হয়ে যাবে। তো দেখুন, ১৯তম শিক্ষক নিবন্ধন টার্গেট ৫০-৪০% পাস। ১৯তম শিক্ষক নিবন্ধন আজকের এই ভিডিওতে আমি এ টু জেড আলোচনা করব এই ১৯তম শিক্ষক নিবন্ধন নিয়ে। এখানে কিভাবে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, কিভাবে এই পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন এবং কিভাবে আপনার রুটিন সেট করবেন, কিভাবে টাইম মেনটেন করবেন এবং কবে আসছে এই সার্কুলার, এ টু জেড আমি সব কিছু আলোচনা করব এই ভিডিওতে। তো ভিডিওটি শেষ পর্যন্ত। Welcome to Daily Job News and Preparation YouTube channel. Subscribe for daily job news. Thank you. দেখার জন্য অনুরোধ করা হচ্ছে। তো আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন সেট করে রাখবেন এবং আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনি কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আপনার ভাই বোন, বন্ধু, আত্মীয় স্বজন কেউ যদি চাকরি প্রার্থী থেকে থাকে তাহলে তার কাছে ভিডিওটি অবশ্যই শেয়ার করে রাখবেন এবং তাকে কমেন্টে মেনশন করে যান। তো চলুন এখন বিস্তারিত জেনে নিই আমরা। আসুন একে একে দেখে নিই 50 নম্বর পেতে যা যা পড়তে হবে স্কুল, দ্বিতীয় স্কুল পর্যায়ে এবং কলেজ পর্যায়ে। তো এখানে দুইটি পর্যায় আছে, স্কুলের দ্বিতীয় স্তর বা দ্বিতীয় পর্যায় এবং কলেজ পর্যায়ে। আপনাকে চাকরিটি পেতে হলে আপনার কি কি করণীয়? শিক্ষক নিবন্ধন পরীক্ষার নিয়মাবলী। বেসরকারি শিক্ষক হিসেবে নিবন্ধিত হতে হলে আপনাকে শিক্ষক নিবন্ধন পরীক্ষা পদ্ধতি অনুসারে 3টি ধাপে পরীক্ষা অংশ নিতে হবে। এই ধাপ 3টি হচ্ছে: 1. প্রিলিমিনারি পরীক্ষা। এনটিআরসিএ প্রথমে 100 নম্বরের একটি প্রিলিমিনারি পরীক্ষা নিয়ে থাকে। এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হয় এই পরীক্ষা। 40% নম্বর পেলেই সাধারণত পাস ধরা হয়। 2 নম্বর লিখিত পরীক্ষা। এই ধাপে প্রিলিমিনারিতে পাশ করা প্রার্থীদের লিখিত পরীক্ষা নেওয়া হয়। লিখিত পরীক্ষা আপনাকে 3 ঘন্টার সময়কালে 100 নম্বরের একটি পরীক্ষা দিতে হবে। এই পরীক্ষাটি নেওয়া হবে আপনার ঐচ্ছিক বিষয়ের উপর। ঐচ্ছিক বিষয় বলতে বোঝায় যে আপনি অনার্স যে বিষয়টাতে করতেছেন সেই কোন সাবজেক্টে আপনি অনার্স করতেছেন সেই সাবজেক্টের উপর। 3 নম্বর মৌখিক পরীক্ষা। লিখিত পরীক্ষায় নম্বরের ভিত্তিতে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা নেওয়া হয় এই ধাপে। মৌখিক পরীক্ষা চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদেরকে এনটিআরসিএ এর পক্ষ থেকে একটি সনদ দেওয়া হয়। এই সনদ দিয়ে এনটিআরসিএ বরাবর অনলাইনে আবেদন করলে মেধা তালিকার ভিত্তিতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে নিয়োগ পাওয়া যায়। উল্লেখ্য, এই সনদের মেয়াদ আজীবনকাল। তো এই সনদের মেয়াদ কিন্তু আজীবনকাল। শিক্ষক নিবন্ধন নিয়োগ পদ্ধতি। বেসরকারি শিক্ষক নিয়োগ 3টি পর্যায়ে হয়ে থাকে। স্কুল পর্যায়ে বেসরকারি সহকারী শিক্ষক বাংলা, ইংরেজি, সামাজিক বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, গণিত, ভৌত বিজ্ঞান, পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, কৃষি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, চারু ও কারুকলা, ধর্ম ও গ্রন্থাগার, তথ্য বিজ্ঞান, সহকারী শিক্ষক শরীরচর্চা ও সহকারী মৌলভী পদসমূহ এই পর্যায়ে অন্তর্ভুক্ত। তো এই সাবজেক্টগুলোর মধ্যে কিন্তু আপনার যে কোনো সাবজেক্টে পড়তে পারে, মানে আপনি এই সাবজেক্টগুলো যে কোনো 2টি বা না, এখানে আপনার হয়তো হ্যাঁ 2টি সাবজেক্ট পড়াতে হতে পারে যদি আপনি চাকরিটা পেয়ে যান। তো দেখুন স্কুল পর্যায়ে, এই পর্যায়ে ট্রেড ইনস্ট্রাক্টর, ইবতেদায়ী মৌলভী, ইবতেদায়ী শিক্ষক, সাধারণ ইবতেদায়ী কারি পদকে বোঝায়। কলেজ পর্যায়ে বেসরকারি কলেজসমূহের প্রভাষক, ইনস্ট্রাক্টর টেক ও ইনস্ট্রাক্টর নন টেক ও প্রদর্শক পদগুলি এই পর্যায়ের ভেতরে পড়ে। ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার যোগ্যতা। সরকারি বা বেসরকারি যে কোনো চাকরি সংক্রান্ত পরীক্ষাতেই আবেদন করার জন্য কিছু যোগ্যতার দরকার হয়। ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ক্ষেত্রে স্কুল পর্যায়ে শিক্ষক নিবন্ধন পরীক্ষার যোগ্যতা। এই পর্যায়ে শিক্ষক নিবন্ধনের জন্য আপনার যে সকল যোগ্যতা থাকতে হবে তা নিম্নরূপ: আপনাকে কমপক্ষে স্নাতক পাস হতেই হবে। তবে আপনার স্নাতক পরীক্ষা যদি সদ্য শেষ হয়ে থাকে তাহলে আপনি সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের দেওয়া প্রশংসাপত্র, মার্কশিট এবং প্রবেশপত্রের মাধ্যমে আবেদন করতে পারবেন। নিবন্ধন পরীক্ষা আবেদনের ক্ষেত্রে আপনার শিক্ষাজীবনের যে কোনো মাত্র একটি তৃতীয় বিভাগ বা এর সমমান জিপিএর
ফলাফল গ্রহণযোগ্য হবে। এর বেশি তৃতীয় বিভাগ থাকলে আপনি এই পরীক্ষা অংশ নেবার জন্য আবেদন করতে পারবেন না। তো আপনার কিন্তু যে কোনো একটি তৃতীয় বিভাগ থাকতে পারবে, কিন্তু এর বেশি যদি তৃতীয় বিভাগ থেকে থাকে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। আবেদনের জন্য আপনার বয়স হতে হবে 18 থেকে 35 বছরের মধ্যে। স্কুল পর্যায়ে 2, ইবতেদায়ী শিক্ষক জুনিয়র শিক্ষক নিবন্ধন পরীক্ষার যোগ্যতা। আপনি যদি শুধুমাত্র আলিম এইচএসসি পাস হয়ে থাকেন তাহলে শুধু স্কুল পর্যায়ে 2 এর জন্য আবেদন করতে পারবেন। কলেজ পর্যায়ে প্রভাষক নিবন্ধন পরীক্ষার যোগ্যতা। আপনি যদি কলেজ পর্যায়ে অর্থাৎ একজন প্রভাষক হিসেবে কোনো বেসরকারি কলেজে আবেদন করতে চান তাহলে যে যোগ্যতাসমূহ দরকার হবে সেসমূহ হচ্ছে: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে অনার্স ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর সমান ডিগ্রি অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে 4 বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর স্নাতক সমান ডিগ্রি এবং বয়স সর্বোচ্চ 35 বছর এর মধ্যে হতে হবে। শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষার মান বন্টন। এখানে কিভাবে মান বন্টন করা হবে সে বিষয়গুলো একটু দেখে নেওয়া যাক। বাংলায় 25 নম্বর, ইংরেজিতে 25 নম্বর, গণিতে 25 নম্বর এবং সাধারণ জ্ঞানে 25 নম্বর, মোট 100 নম্বর। প্রিলিমিনারি পরীক্ষা হয়ে থাকে এমসিকিউ পদ্ধতিতে। 1 ঘন্টায় এই পরীক্ষাতে মোট 100টি প্রশ্নের প্রতিটি সঠিক উত্তর দেওয়ার জন্য আপনি পাবেন পূর্ণ 1 নম্বর। আর যদি ভুল উত্তরের জন্য কাটা হবে আর প্রতিটি ভুল উত্তরের জন্য কাটা হবে 0.25 নম্বর। অর্থাৎ আপনার যদি 4টি প্রশ্ন ভুল যায় তাহলে আপনার 1টি মার্ক কর্তন করা হবে এবং যদি দুটি প্রশ্ন ভুল যায় তাহলে আপনার হাফ মার্ক কর্তন করা হবে। তাই এই পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য উত্তর করবার সময় নেগেটিভ মার্কিংয়ের বিষয়টি অবশ্যই স্মরণ রাখতে হবে। তো আপনি যে আন্দাজে টিক দিয়েই যাবেন এই বিষয়টা কিন্তু এখানে চলবে না। আপনি যেটা সঠিক এবং শিওর যে এই প্রশ্নটা 100% সঠিক সেটাই শুধু আপনার অ্যান্সার করতে হবে। আর যদি আপনি ভুল অ্যান্সার করেন তার জন্য কিন্তু আপনার মার্কস কাটা যাবে। এই বিষয়টা পরীক্ষার সময় স্মরণ রাখতে হবে। তো 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সিলেবাস। তো এই 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য আপনার কি কি পড়তে হবে বা কোন কোন বিষয় আপনার ভালো করে ফোকাস করতে হবে এবং কোন বিষয়ের কোন চ্যাপ্টারগুলো ভালো করে পড়তে হবে সেই বিষয়গুলো একটু জেনে নেওয়া যাক। চাকরির কোনো পরীক্ষা দিতে হলে সবার আগে আপনাকে সেই পরীক্ষার সিলেবাস সম্পর্কে পরিষ্কার ধারণা রাখতে হবে। যদি আপনি ধারণাই না রাখেন তাহলে আপনি কিভাবে পরীক্ষা দেবেন বা কিভাবে প্রস্তুতি নেবেন? তো আপনি তো এতটুক সময়ের মধ্যে সারা দুনিয়ার বই পড়ে তো আপনি সামলাতে পারবেন না ভাই। তো আমাদের এই কারণে সিলেবাসটি অবশ্যই গুরুত্ব দিতে হবে এবং এই সিলেবাসগুলো এবং পূর্ববর্তী পরীক্ষার প্রশ্নগুলো আমাদের অ্যানালাইসিস করতে হবে এবং সেই অনুযায়ী পড়াশোনা করতে হবে। 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সিলেবাস বিষয়ে একই কথা প্রযোজ্য। স্কুল পর্যায়ে প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাস স্কুল পর্যায়ে 2 ইবতেদায়ী শিক্ষক জুনিয়র শিক্ষক প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাস এবং কলেজ পর্যায়ে প্রভাষক প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাস একই। তো এখানে কিন্তু সবগুলো পরীক্ষার জন্য সিলেবাস একই। 19তম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষায় 50% নম্বর পেতে যা যা পড়তে হবে আপনাকে। তো এখানে 50 নম্বর কিন্তু আপনি পেয়ে যাবেন যদি এই সিলেবাস অনুযায়ী পড়াশোনা চালিয়ে যান সঠিক গাইডলাইনে। বিগত নিবন্ধন প্রশ্ন 8ম থেকে 18তম নিবন্ধনের স্কুল পর্যায়ে কলেজ পর্যায়ে বিগত প্রাইমারি প্রশ্ন 2022 থেকে 24 সালের 11 থেকে 20 গ্রেডের প্রশ্ন। এই সকল প্রশ্নের যে সকল টপিক পড়তে হবে তা নিচে দেওয়া হলো। তো দেখুন, বাংলা 13 নম্বর 25 নম্বরের মধ্যে। এখানে বাংলার এটা হচ্ছে আপনার ব্যাকরণ অংশ থেকে 13 নম্বর 25 নম্বরের মধ্য থেকে। তো বাংলা ব্যাকরণ অংশ থেকে আপনার কি কি পড়া উচিত বা পড়তে হবে? অবশ্যই পড়তে হবে ভাষা রীতি ও বিরাম চিহ্নের ব্যবহার, বানান শুদ্ধিকরণ, বাগধারা ও বাগবিধি, সন্ধিবিচ্ছেদ, কারক ও বিভক্তি, সমাস, প্রকৃতি প্রত্যয়, সমার্থক ও বিপরীতার্থক শব্দ, বাক্য সংকোচন। তো এই বিষয়গুলো কিন্তু আপনার অবশ্যই পড়তে হবে। এই ব্যাকরণ অংশের 13টি নম্বরের মধ্যে যদি আপনি 10 নম্বরও পেতে চান তাহলে এই বিষয়গুলো অবশ্যই পড়তে হবে এবং খুব গুরুত্ব সহকারে। এবার আসুন ইংরেজি 12 নম্বর 25 নম্বরের মধ্যে। এটা হচ্ছে গ্রামার সাইড থেকে। তো গ্রামার সাইড থেকে ফার্স্টে আছে সেন্টেন্স, তারপর আছে পার্ট অফ স্পিচ, তারপরে আছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এটা কিন্তু এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং রাইট ফর্ম অফ ভার্ব। এই রাইট ফর্ম অফ ভার্ব এই জিনিসটাও খুবই গুরুত্বপূর্ণ এবং সহজও আছে বটে, কিন্তু আমাদের এগুলো গুরুত্ব দিয়ে পড়তে হবে। যে এটা সহজ আছে যার কারণে হেলায় রেখে দেবো বা অবহেলা করব, এরকম বিষয়টা না। পরীক্ষার হলে গেলে সব কিছুই কঠিন হয়ে যায়, যেটা সব থেকে সহজ সেটাও অনেক হার্ড হয়ে যায়।
যার কারণে আমাদের সব সব বিষয়গুলোতেই সমান গুরুত্ব দিয়ে ফোকাস করতে হবে। তারপরে আছে দেখুন ভয়েস অথবা ভয়েস সেন্স, তারপরে আছে ইডমস অ্যান্ড প্যারাস, আর নেক্সট আছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তারপরে আছে সেন্টেন্স কারেকশন, এখান থেকে 1 থেকে 2টি মার্ক আসে। তারপরে আছে সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম, এখান থেকে 2-3 মার্ক থাকে। তো শুধু বিগত সালের বিভিন্ন পরীক্ষা আসা প্রশ্নগুলো পড়লেই কমন পেয়ে যাবেন আশা করি। 6 নম্বরে আছে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, এটা তো আগেই বললাম, তো এখান থেকেও 1 থেকে 2 মার্ক থাকে। প্রাইমারি শিক্ষক নিয়োগ অ্যানালাইসিস থেকে সহজে পড়তে পারবেন, বইগুলো সহজভাবে গুছিয়ে দেওয়া আছে। তো দেখুন এখানে একটি বইয়ের কথা বলা আছে, তো এই বইগুলো যদি আপনি সঠিকভাবে অ্যানালাইসিস করে পড়তে পারেন তাহলে আমি মনে করি যে আপনার এখানে কোনো প্রকার সমস্যা হবে না। তো দেখুন তারপরে চলে যাই গণিতে। গণিতে কি কি অঙ্ক করতে হবে, আপনার কোন কোন অধ্যায়গুলো আপনার গুরুত্ব দিতে হবে। ফার্স্টেই আছে দেখুন বীজগণিতের মান নির্ণয় থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। বীজগণিতের মান নির্ণয় থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে, তো সেক্ষেত্রে আমাদের এই বীজগণিত বিষয়টা কিন্তু একটু গুরুত্ব দিতে হবে। এখান থেকে প্রায় ম্যাক্সিমাম সময় 2টি মার্ক থাকে। তারপরে আছে লাভ ক্ষতি অথবা শতকরার অঙ্ক, যেটা এখান থেকেও 1 থেকে 2টি নম্বর থাকে। তারপরে আছে সুদ কষা, এটাও শতকরা। তারপরে আছে কাজ ও সময়, তারপরে আছে বয়স, যেমন পিতা ও পুত্রের বয়স, এই ধরনের যে অঙ্কগুলো আছে এই চ্যাপ্টারটা আপনার একটু গুরুত্ব দিতে হবে। তারপরে আছে অনুপাত, তারপরে আছে লসাগু গসাগু এবং বৃত্ত, ত্রিভুজ। তো ত্রিভুজের ক্ষেত্রে সমকোণী, সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু, এই এই 4টি বিষয় আপনি যদি করেন তাহলে অবশ্যই এখান থেকে 1 থেকে 2টি মার্ক পেয়ে যাবেন। 10 নম্বরে আছে বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র এবং সংখ্যা ও গড়, বৃহত্তম ক্ষুদ্রতম ভগ্নাংশ নির্ণয়, দশমিক ও দশমিকের বর্গমূল নির্ণয়। তো ভিউয়ার্স, এখানে যদি আপনি এই বিষয়গুলো গুরুত্ব সহকারে প্রস্তুতি নেন তাহলে আপনি এখান থেকে খুব সহজে ইজিলি আপনি 25 নম্বর অটোমেটিক্যালি পেয়ে যাবেন। আর এই অঙ্কগুলো যদি আপনি শর্টকাট মেথডে করেন তাহলে আপনি প্রস্তুতি শুরু করেন 1 সপ্তাহ, জাস্ট 1 সপ্তাহ আপনি প্রস্তুতি নেন বা শর্টকাট মেথডে আপনি অঙ্কগুলো চেষ্টা করেন, দেখবেন যে আপনার এই অঙ্কগুলো করতে খুবই মজা লাগতেছে এবং আপনি বুঝতেছেন সব কিছু। তো আমি কিছুদিনের মধ্যেই এই ম্যাথ সম্পর্কে শর্টকাট ট্রিকের অঙ্কগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো সবাই কমেন্টে রেসপন্স করবেন, আমি সেই অনুযায়ী ভিডিও আপলোড করব। এবার আসুন আমাদের সাধারণ জ্ঞান অংশে কি কি পড়তে হবে। এই অংশে বাংলাদেশ, আন্তর্জাতিক ও বিজ্ঞান প্লাস সিটি মিলিয়ে প্রশ্ন হয়। তাই এখন বাংলাদেশের ভৌগোলিক বিষয়াবলী, বাংলাদেশ ও জাতিসংঘ সম্পর্কিত প্রশ্ন। তারপরে আছে বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থায় বাংলাদেশের সদস্য পদলাভ এবং মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলন বিষয় সম্পর্কিত বিষয়গুলো আমাদের গুরুত্ব সহকারে পড়তে হবে। এবং পত্রিকার পাতা সবসময় আপনি আপনার চোখ রাখতে হবে পত্রিকার পাতায়। আর আমি আমার চ্যানেলে পত্রিকার পাতা থেকে নেওয়া প্রত্যেক দিনের যে প্রশ্নগুলো বা বিভিন্ন ইনফরমেশনগুলো থাকে আমি 2-3 দিন আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি এই সাধারণ জ্ঞানের প্রশ্নগুলো। তো আপনারা সবসময় চোখ রাখুন ডেইলি জব নিউজ অ্যান্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেলে। তারপরে আছে দেখুন উপমহাদেশে ব্রিটিশ শাসনামল এবং ইউনেস্কো স্বীকৃত বাংলাদেশের বিশ্ব ঐতিহ্য। তারপরে আছে জুলাই বিপ্লব। তো এই জুলাই বিপ্লবটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারপরে এই সাম্প্রতিক বিষয়ের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে ডক্টর মোহাম্মদ ইউনূস ও তার বিভিন্ন পুরস্কার, সম্মাননা ও তার রচিত গুরুত্বপূর্ণ বই। এর ভিতর থেকে ওয়ার্ড অফ 30 এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এগুলো সব পাবেন প্রাইমারি। তো আমি এই বইটির কথা আর বলছি না, কারণ এই বইটি সম্পর্কে আমার নিজের অতটা জ্ঞান নাই, যার কারণে আমি আপনাদেরকে সাজেস্ট করতে পারবো না। তো আপনাদের যে বইগুলো সহজ মনে হয়, মার্কেটে বিভিন্ন ধরনের বই আছে যেগুলো ধরুন জব সলিউশন, রিসেন্ট জব সলিউশন, আরও এই ধরনের অনেক বই আছে যেগুলো থেকে প্রিপারেশন নিলে কমন পাবেন। এবং আমাদের মতো এরকম অনেক ইউটিউব চ্যানেল আছে যারা খুবই সুন্দরভাবে সাজিয়ে সাজিয়ে ভিডিও উপস্থাপন করে, তাদের ভিডিওগুলোও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং তার ভিতর থেকে আমিও খুবই গুরুত্ব সহকারে এবং কমন বিষয় যে বিষয়গুলো সেগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। তো এগুলো ফোকাস করবেন, এগুলো ফোকাস করলে আপনার আউট নলেজটা অনেক বৃদ্ধি পাবে। তারপরে আছে দেখুন বাংলাদেশের দর্শনীয় ঐতিহাসিক স্থান ও স্থাপনা, অবস্থান ও প্রতিষ্ঠা। তারপরে বাংলা নববর্ষ সম্পর্কিত প্রশ্ন, আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর, বিভিন্ন দেশের মুদ্রার নাম, শুধু বিগত সালে বিভিন্ন পরীক্ষা যেসব দেশের মুদ্রার নাম এসেছে তা পড়ুন এখন। তো আমি এখানে একটি জিনিস সাজেস্ট করবো, সেটা হচ্ছে যে
এক একটা সময় বিভিন্ন বিভিন্ন সময় দেখবেন যে বিভিন্ন দেশ অথবা বিভিন্ন সংস্থা যেটা আলোচিত এবং সমালোচিত হয়ে থাকে। তো এই বিষয়গুলো আমাদের দেখতে হবে, যেমন বর্তমানে আছে ফিলিস্তিন, ইসরায়েল, তারপরে রাশিয়া, ইউক্রেন, তারপরে বাংলাদেশ। কারণ বাংলাদেশও এই জুলাই বিপ্লবের বিষয়টি নিয়ে একটু আলোচিত বর্তমানে। এই বিষয়গুলো আমাদের গুরুত্ব দিতে হবে। তো আমরা তো সারা দেশের যদি এখন মুদ্রা বা সারা দেশের সকল প্রকার ইনফরমেশন যদি এখন আমি পড়তে যাই, তাহলে তো আমি এগুলা মানে মাথায় রাখতে পারবো না। আমাদের সবসময় চেষ্টা করতে হবে যে কম পড়ে কিভাবে কমন পাওয়া যায় বা কম পড়ে বেশি উত্তর দেওয়া যায়, এই বিষয়টা আমাদের সবসময় অ্যানালাইসিস করতে হবে এবং এই বিষয়টি বুঝে পড়তে হবে। তারপরে আছে দেখুন, বিভিন্ন জাতীয় আন্তর্জাতিক দিবস, যে দিবসগুলো বিভিন্ন পরীক্ষায় এসেছে তাতে বেশি জোর দিন। তারপরে আছে দেখুন, ক্রিকেট খেলা ও বিশ্বকাপ ফুটবল 2022-23, 22 ও 26। আচ্ছা, মানে এখানে বোঝাচ্ছে যে 22 থেকে 25 সাল পর্যন্ত, এই পর্যন্ত যত খেলা হয়েছে এর ভিতর থেকে আপনি পড়লেই বা জানলেই চলবে। আর 26 সালে এই বিশ্বকাপগুলো কোথায় কোথায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বা কোথায় কবে অনুষ্ঠিত হবে, এই বিষয়গুলো জানলেই চলবে। সাধারণ বিজ্ঞান, তো সাধারণ বিজ্ঞান অংশে কি কি থাকবে দেখুন। সাধারণ বিজ্ঞান থেকে কিছু কমন প্রশ্ন আসে, যেমন বিজ্ঞান নির্ণায়ক যন্ত্রের নাম, তারপরে বিভিন্ন প্রকার কালচার, যেমন এপি কালচার, পিসি কালচার, রোগ ব্যাধি থেকে 1-2টি কমন প্রশ্ন আসে, জলবায়ু, বায়ুমণ্ডল ইত্যাদি। তো এই টিএইচ এডিশনের বিজ্ঞানের অংশে যা দেয়া তা পড়লে কমন পেয়ে যাবেন আশা করি। তারপরে আছে আইসিটি থেকে কমন প্রশ্ন আসে, তা এমনিতেই পাবেন, আগে সামান্য ধারণা থাকলে। প্রাইমারি শিক্ষক নিয়োগ অ্যানালাইসিস বইয়ের। তো ভিউয়ার্স, আজকে যে বিষয়গুলো আমি আলোচনা করলাম, বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের জন্য মানে আমরা যারা চাকরি প্রার্থী আছি তাদের চাকরি পাওয়ার জন্য এই বিষয়গুলো অবশ্যই আমাদের পড়াশোনা করতে হবে এবং এই বিষয়গুলো সম্পর্কে জ্ঞান থাকতেই হবে। তো আমরা যদি এই বিষয়গুলো সম্পর্কে জ্ঞান না রাখতে পারি, তাহলে আমাদের পরীক্ষার হলে যেয়ে কিন্তু দুশ্চিন্তায় ভুগতে হবে। তো আমরা এই দুশ্চিন্তা পড়তে চাই না, তাই আমরা আগে থেকে এই বিষয়গুলো প্রস্তুতি নিয়ে রাখবো। এবং আরেকটি বিশেষ ঘোষণা, সেটি হচ্ছে যারা বিভিন্ন অধিদপ্তর বা বিভিন্ন সরকারি বেসরকারি অনেক চাকরি আছে, যেখানে কম্পিউটার মুদ্রাকরিক বা কম্পিউটার অপারেটর, এই কম্পিউটার বিষয়ক যত পদ আছে, তার জন্য আমি একটা সাজেশন রেখেছি এবং সাধারণ জ্ঞান এবং এই কম্পিউটার বিষয়ক প্রশ্ন এবং উত্তর এই সম্পর্কিত ভিডিও যদি আপনারা পেতে চান, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি সেই সম্পর্কিত ভিডিও আপলোড করব। এবং আজকের যে বিষয়গুলো আমি আলোচনা করলাম, এটি শিক্ষক নিবন্ধন এবং 16 থেকে 20তম গ্রেড, 16 না, এখানে আপনি যদি 11 থেকে 20তম গ্রেডের চাকরি প্রার্থী হয়ে থাকেন, তাহলে এই বিষয়গুলো যদি আপনি গুরুত্ব সহকারে পড়েন বা এই বিষয়গুলোতে এই বিষয়গুলো নিয়ে পড়াশোনা করেন এবং এই বিষয়গুলো সম্পর্কে জ্ঞান অর্জন করেন বা প্রপারলি একটা প্রিপারেশন নিতে পারেন, তাহলে আমি আশা করি যে আপনার চাকরি কেউ ঠেকাতে পারবে না, একমাত্র মহান আল্লাহ তাআলা ছাড়া। আর বিশেষ করে এই বিষয়গুলোর মধ্যে ছাড়া অন্য কোনো বিষয় থেকে আমি এখন পর্যন্ত দেখি না যে চাকরি পরীক্ষায় প্রশ্ন এসেছে। তো আমি সেই বিষয়গুলো অ্যানালাইসিস করেই আপনাদের এই সাজেশনটি দিলাম। তো আপনারা এই সাজেশন অনুসারে পড়াশোনা শুরু করুন, ইনশাল্লাহ আপনাদের চাকরিটি হয়ে যাবে। তো সবার জন্য ভালোবাসা এবং শুভকামনা রইল। আজকের ভিডিও এই পর্যন্ত ছিল, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং রমজান মাস চলতেছে, সবাই 29টি অথবা 30টি রোজা সম্পূর্ণ আল্লাহর সন্তুষ্টির জন্য রাখার চেষ্টা করবেন এবং 5 ওয়াক্ত সালাত আদায় করবেন এবং রমজান মাসে বেশি বেশি আমল করবেন। রমজান মাসে অন্য সব মাসের থেকে 70 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। রমজান মাসটি হচ্ছে গুনাহ মাপের মাস। তো সবাই বেশি বেশি আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করুন এবং সেই সাথে সাথে চাকরির প্রস্তুতি এবং মা বাবার খেদমত করুন। তো ভিউয়ার্স, আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। ভিডিওটি অবশ্যই আপনার ভাই বোন, বন্ধু, আত্মীয় স্বজন যারা চাকরি প্রার্থী অথবা শিক্ষার্থী আছে তাদের কাছে শেয়ার করে পৌঁছে দিন এবং তাদেরকে কমেন্টে মেনশন করে যান। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।